জ্বালানি সংকট মোকাবেলায় দুদল মিলে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। সংসদের নবযাত্রা স্বাগত জানিয়ে বললেন ডাক্তার শফিক। জ্বালানি তেল সংকটে বাস ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা। ট্রেন ও লঞ্চের সিদ্ধান্ত পরে পাম্পগুলোতে ভোগান্তি চলছেই। কমছেই না হামের দাপট, আরো 5 জনের মৃত্যু। মায়েদের বুকের দুধ খাওয়ানোর অনীহায় পুষ্টির অভাবেই শিশুরা আক্রান্ত, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপির সব ও স্বতন্ত্র প্রার্থী সুলতানার মনোনয়ন বৈধ, আপিল করবেন এনসিপির মনিরা শারমিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে এই কমিটি সংকট নিরসনে কাজ করবে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সংসদের নবযাত্রা উল্লেখ করে কমিটিতে নিজেদের 5 সদস্যের নাম দিয়েছে বিরোধী দল। এদিন সংসদে শহর ও গ্রামের বৈষম্য কমাতে রাজধানীতে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত হয়। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে বলেছিলাম, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জ্বালানির সংকট একটা বৈশ্বিক সমস্যা। তবে জনদুর্ভোগ কমাতে বুধবার সংসদে বিরোধী দল যেই নোটিশ দিয়েছে তা বেশ ইতিবাচক। এর জবাবে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে সমন্বিত কমিটি গঠনের প্রস্তাব দেন। মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদকে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার আশাবাদ জানান। সেই প্রত্যাশায় জামাত ও এনসিপির সমন্বয়ে প্রস্তাব করেন 5 সদস্যের নাম। আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরও 5 জনের নাম ঘোষণা করছি। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন, ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4, মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট 5। এই 5 জন ইনশাআল্লাহ একসাথে কাজ করবেন এই কমিটির সাথে। শুধু বিদ্যুৎ ও জ্বালানির সংকট নয়, সরকার নির্ধারিত দামে এলপিজির সিলিন্ডার না পাওয়া নিয়ে সংসদে প্রশ্ন তোলেন স্বতন্ত্র এমপি রুবিন ফারহানা। এলপিজির দিকে তাকায় মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিশাল অঙ্কের বকেয়ায় বিপাকে পড়েছে জ্বালানি খাত। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। কৃষি খাতে সার সরবরাহের কথা চিন্তা করে বন্ধ আশুগঞ্জ সার কারখানায় মে মাসের প্রথম দিন থেকেই গ্যাস সরবরাহের আশ্বাস দেন জ্বালানি মন্ত্রী। যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের নতুন দামের সাথে সমন্বয় করে বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা।
এখন থেকে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোমিটার 2 টাকা 23 পয়সা, আর ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না, তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে বলে জানান সড়ক মন্ত্রী। এদিকে নতুন নির্ধারিত ভাড়া কার্যকর করে গেজেট জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই ভাড়া সমন্বয়ে সরকারের উপর চাপ ছিল পরিবহন মালিকদের। এবার সে দাবি পূরণে বাড়তি ভাড়া গুনতে হবে সাধারণ মানুষকে। মন্ত্রী জানান, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। আগে দূরপাল্লার বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটার 2 টাকা 12 পয়সা, এখন সেটি হবে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সেটি হবে 2 টাকা 53 পয়সা। বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকে কার্যকর বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, তেলের দাম কমার সাথে সাথে ভাড়া আবারও কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে প্রশ্ন না করার ইসরেও। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনো বাড়বে না, তবে নির্ধারণ করে দেওয়া হবে এসি বাসের ভাড়া। সাংবাদিকরা আরো বেশি কুল থাকাটা প্রয়োজন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শুধু মজুদ নয়, পাম্পগুলোতে সরবরাহ না বাড়ালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি। মালিক সমিতির সাথে কথা না বলে সিদ্ধান্ত নেওয়াতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তার। এ অবস্থা চলতে থাকলে জীবিকা নির্বাহ করে সংসার চালানোই কঠিন হবে বলে জানান রাইড শেয়ারিং চালকরা। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার দাবি তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। একদিকে সরকারের ভাষ্যমতে দেশের ইতিহাসে সর্বোচ্চ তেল মজুদের পাশাপাশি বেড়েছে দামও। এমন অবস্থায় জ্বালানি সংকট কেটে যাবার প্রত্যাশা ছিল। তবে রাজধানী ঢাকায় বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রয়োজনীয় জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। এতে ক্ষোভ দেখা যায় তাদের মধ্যে। তেল যদি না থাকে একবারে বন্ধ করে দেওয়া উচিত। এভাবে লাইন দিয়ে তেল মানুষকে হয়রানি করে এটা কোনো মানে হয় না। মজুদ যদি নিজেদের কাছে রাখে তাহলে তো জনগণ তেল পাবে না। যদি মজুদ থাকতো তাহলে আমাদের তো সিরিয়ালে দাঁড়াতে হতো না। মজুদ থাকলে এত বড় লাইন কেন হবে? কাজে মজুদ নাই দেখে শর্ট আছে, সরকার এটা একটা বাহানা দিতেছে, না মানুষ এত কষ্ট করে তেলের জন্য। কালকে রাত 9টার সময় আসছি, এখন বাজে বেলা 12টা। কিছু পেট্রোল পাম্প তেল সরবরাহ করলেও বন্ধ ছিল অনেক পাম্প। সরবরাহ স্বাভাবিক না হলে জীবন চালানোই কঠিন হয়ে যাবে বলে জানান রাইড শেয়ারিং চালকরা। এইভাবে চললে তো আসলে আমাদের জন্য অনেক কষ্ট করা যায়। আমরা কাজে টাইম মতো পৌঁছাতে পারছি না, তারপরে আমাদের কাজের ব্যাঘাত করছে এইভাবে। জানি না সামনে কি হবে, ভবিষ্যৎ নিশ্চিত অনিশ্চিত, সংসারের টেনশন, মানসিক চাপ, কষ্ট হয়। খাওয়া দাওয়া নাই, সিরিয়ালেও থাকতে হয়। গাড়ি রেখে গেলে ধরুন একটা জিনিস খুলে নিয়ে গেলে মালিককে কৈফিয়ত করতে হয়। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি জানান, চাহিদা মতো জ্বালানি পেলে সংকট থাকবে না। এই সাপ্লাই না বাড়াইলে দাম আরও যদি 200 টাকা লিটার করে, তাও এই সমস্যার সমাধান হবে না। আর গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে যে মিস ইউজ করে কিনা, সেটা পাম্প মালিক হোক, মোটর বাইকের মালিক হোক, গাড়ি হোক, যে মিস ইউজ করবে তারা ধরে না সোজা জেল। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর দাবি সচেতন গ্রাহকদের।
মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করতে না পারায় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন 12,000 মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের মতো উৎপাদন হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব জানান, বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা অনুযায়ী ঘাটতি ছিল 2,000 মেগাওয়াট। তিনি জানান, চলতি মাসের শেষের দিকে আদানি, এস আলম সহ কয়লাভিত্তিক কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব বলেন, গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং এর ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। জ্বালানি বিভাগ থেকে এলএনজি আমদানি করে সেটাকে জ্বালানির এই সংকটের কারণে তারা যদি 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারতো, তাহলেও আমরা 7,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়। কিন্তু তারা আমাদেরকে 850 থেকে 900 MMCFD গ্যাস দিতে পারছে। এর মাধ্যমে যদি আমরা গতকালকে রিপোর্টটা দেখি, সেখানে দেখব গ্যাসের মাধ্যমে আমাদের 5,274 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যদিও আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,154 মেগাওয়াট। তার মানে আমরা অর্ধেকেরও কম উৎপাদন করতে পারছি গ্যাসের স্বল্পতার কারণে। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সাথে একসঙ্গে কাজ করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও ডাক্তার জাহিদুর রহমান। বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও দেশ কাঙ্ক্ষিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, বর্তমানে বিশ্বজুড়ে নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে, তা হলো জ্বালানি। এটি নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি। দেশে জ্বালানি তেল পরিশোধনে চট্টগ্রামে একটি মাত্র ইস্টার্ন রিফাইনারি আছে, যা চাহিদার মাত্র 10 থেকে 15% মেটাতে পারে। এ সময় স্বাধীনতার 54 বছর পরেও দেশে দ্বিতীয় রিফাইনারি তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন সেনাপ্রধান। রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা উল্লেখ করে এটি সমাধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সেনাপ্রধান। Bangladesh Navy is a very important service. We depend on import and export extensively, and we need to protect this sea line of communication. Unless we grow our Navy, then this line of communication will not be protected. So you can imagine how much important this is. And they are suffering. They don't have the OPVs. Their corvettes are patrolling in the EZ, which is also not very economical, and this force needs to be really the Navy. We need to build Navy significantly. দেশের ভয়ঙ্কর লোডশেডিং মোকাবেলায় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত গুণীজনদের সম্মাননা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির জন্য দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা বিএনপি সরকারের ব্যর্থতা নয়। জ্বালানি ও গ্যাসের সংকটে তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক বলেও জানান তিনি। এ সময় চলমান এই সংকটকে কৃত্রিম দাবি করে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেন, কল্যাণমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব। শুধু সংকটের কথা না বলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে গতিতে কাজ করে যাচ্ছেন, অন্যান্য মন্ত্রীদেরও একইভাবে কাজের তাগিদ দিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এদিন স্বাধীনতা পদক ও 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী অধ্যাপক সহ গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ। এখন লোডশেডিং হচ্ছে, ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচন্ড গরম পড়ে। রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে, আমরা দ্রুতই এটা মোকাবেলা করব, মানুষকে আশ্বস্ত করব। পুষ্টির অভাবে বেশিরভাগ শিশু হামে আক্রান্ত হচ্ছে এবং এবারের হামের প্রকোপও বেশ তীব্র বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শিশুদের অপুষ্টিতে ভোগার জন্য মায়েদের বুকের দুধ খাওয়ানোর অনীহাকে দায়ী করেছেন মন্ত্রী। জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে হাম রোগের প্রকোপ কোনোভাবেই কমছে না। আরও জানাচ্ছেন শওকত সাদিক। শিশুর পুষ্টি দূরীকরণে মায়ের দুধের বিকল্প নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সন্তানকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। বলেন, এক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হয়েছে অনেক নারীর মধ্যে। 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো। স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, শিশুরা অপুষ্টিতে ভোগার কারণে দেশে হামের প্রকোপ বাড়ছে। সমন্বিত উদ্যোগে হাম মোকাবেলা করা হচ্ছে। শিশুদের পুষ্টি নিশ্চিতে চিকিৎসক, অভিভাবক সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। আমারও কিন্তু ছোটবেলা হাম হয়েছে, আমার মনে আছে, এবং তখনকার মায়েদের একটা কথা ছিল জন্মের পরে একবার হাম হবেই। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। কর্ম থেকে ফিরে এসে একটা সময় থাকে, সেই টাইমটা তো 2 বেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়ানি যায়। দয়া করে আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এই সপ্তাহে এটার উপরে জোর দেবেন, যাতে করে আমাদের সেই প্রকৃতির যে দান আমাদের মায়েদের উপর, সেই দানটা থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত না করা হয়। জেলা সদর কিংবা স্থানীয় হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা আসছেন রাজধানীর হাসপাতালে। শিশু হাসপাতাল, সংক্রমণ ব্যাধি, মুগদা, ডিএনসিসির বাইরে বিশেষায়িত হাসপাতালগুলোতে হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। বাচ্চাদের কিছু হলে মার তো কেমন লাগে এটা তো বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, অক্সিজেন লাগতেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হসপিটালে ছিলাম, তো ওইখান থেকে বলছে যে এখানে কাজ হবে না, তোমরা পিজি হসপিটালে চলে যাও। গরিপুর সরকারি হসপিটালে ওই জায়গায় যাই ভর্তি হয়েছি, ওই জায়গায় কোনো পরিবর্তন হইতেছে না। তো ওই জায়গায় একদিন ছিলাম, একদিন পর দেখি মানে ওই আর বেশি হইতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন, অপেক্ষাকৃত জটিল হামের রোগীরা আসছেন এই হাসপাতালে। আমাদের আলাদাভাবে আইসোলেটেড ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে আলাদা ডক্টর, নার্স সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। রোগী মোটামুটি সুস্থ হয়ে আমরা বাসায় যাচ্ছে, তবে কিছু রোগী আবার পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়েও আসছে। ধরেন আমরা ছুটি দিয়ে দিয়েছি, তার আবার 7 দিন পরে পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়ে আসছে। তীব্র গরম চলায় শিশুদের পানিবাহিত নানা রোগ দেখা দেওয়ার আশঙ্কাও করেন চিকিৎসকরা। তবে কিছু রোগী। শওকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় ময়মনসিংহে এক শিশু সহ হাম ও হাম উপসর্গে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত 16 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় আরও 27 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে এখন 65 জন রোগী চিকিৎসাধীন। চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও
36 শিশু। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে নতুন 31 শিশু সহ হাসপাতালগুলো বর্তমানে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 156 জন। এ পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 53 জনের, এদের মধ্যে 34 জন নগরীর ও 19 জন বিভিন্ন উপজেলার। গত 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও 26 শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 23 জন ও গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন। এছাড়া গুরুতর অসুস্থ 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। রাজনীতির মাঠ আবারও সরগরম সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা যাচাই বাছাই শেষে বড় একটি ধাপ পার করল নির্বাচন কমিশন। সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। এছাড়া স্বতন্ত্র 1 জন ও জামাতের 12 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে 2 দিন ব্যাপী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে বৃহস্পতিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ইসি। এতে বিএনপি জোটের 36 জন এবং স্বতন্ত্র জোটের 1 জন সহ মোট 37 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রস্তাবক ও সমর্থকের নাম ও স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র 2 প্রার্থী মোসাম্মদ মেহেরুন্নেসা ও শাহিনা আক্তারের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মোট 53 জন প্রার্থী তাদের কাগজপত্র জমা দেন। যদিও বিএনপির পরিচয়ে মনোনয়ন জমা দেয়া মাহবুবা রহমান পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বুধবার শুরু হওয়া যাচাই বাছাইয়ের প্রথম দিনে জামায়াত জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 26 এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। বিএনপি এবং জোট থেকে 36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। আর জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা 13 জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল। 12টি বৈধভাবে গৃহীত হয়েছে আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম। মনোনয়ন বৈধতা না পাওয়া নিয়ে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। সরকারি চাকরি থেকে নির্ধারিত সময় অনুযায়ী অব্যাহতির শর্ত পূরণ না করায় শেষ পর্যন্ত তার মনোনয়ন বাতিল করা হয়। কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি। ইসির সিদ্ধান্ত মানতে নারাজ মনিরা শারমিন। তিনি বলেন যে আইনে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তা সমুপযোগী নয়। এটি তরুণদের সংসদে আসার পথে বাধা সৃষ্টি করছে। একই মত তার আইনজীবীরও। আমার যে চাকরি 2 বছর, আমি 3 বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয় এবং সেই ক্ষেত্রে আবার আপনারা যদি বলেন যে তরুণরা কেন রাজনীতিতে আসে না এবং তরুণদের ভয়েস আমরা সংসদে দেখতে চাই, তো সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। অ্যামেন্ডমেন্টটা যখন আনা হয়েছিল, এটা তো বেসিক্যালি আনা হয়েছিল ভাগা ভাগা আমলাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে ছিলেন তাদের জন্য। আর ও তো আসছেই হচ্ছে খুব কম সময়ের জন্য, শুধু 2 বছরের একটা পিরিয়ড এবং জুনিয়র কর্মকর্তা হিসেবে। এদিকে বৈধতা পাওয়া নারী প্রার্থীরা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যারা নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ যেখানে না খেয়ে মরছে, সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা নারীদেরকে নিয়ে এগিয়ে যাব, নারীদের সমস্যাকে নিয়ে, নারীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে তা নিয়ে কাজ করা। তরুণ যে নারী সমাজ আছে তাদের কর্মসংস্থানের জন্য আমি আমার কর্মপরিকল্পনাকে ঠিক করেছি। প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে ফোকাস করছেন, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া করেছে। এ সময় থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে যায় ছাত্রদল। পরে খবর পেয়ে থানায় যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক সাংবাদিক ছাড়াও ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জেরে দুপক্ষে হাতাহাতি হয়। এ সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ডাকসু সভাপতি ও ছাত্রদল সভাপতি সহ অন্য নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজেও ছাত্র শিবির ও ছাত্র দলের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুটি ককটেল বিস্ফোরণ সহ নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এতে উভয় পক্ষের 10 জন আহত হন। কলেজ চত্বরে থাকা ছাত্রদলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় শিবিরের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উদ্ধার করা হয় একটি তাজা ককটেল। অতীতে বিভিন্ন দল শ্রমিকদের নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি তাদের ইশতেহারে শ্রমিকদের অগ্রাধিকার দিয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও জীবিকা নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল দাবি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিক আন্দোলন চলবে। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দুপুর 2:30টায় শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে বর্ণনা করা হয়েছে। আমরা আশা করব যে ইশতেহার অনুযায়ী শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যেই সরকার আমাদের কৃষি শ্রমিকদের জন্য, ক্ষুদ্র কৃষকদের জন্য কাজ করেছেন। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখতে হয়। এ কারণে অন্য সব কিছু থেকে আলাদা গণমাধ্যম। বিশ্বের বড় গণমাধ্যমগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব লক্ষ্য করা যায়, যা মানুষের আস্থার কারণ। এশিয়ান টিভির 13তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেন, গণমাধ্যমের কোনো মত বা আদর্শকে ধারণ করার সুযোগ নেই, আর এটি অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। তবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণমাধ্যমকে ক্ষমতা ও প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সংবাদের বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের প্রধান বিষয়। কোনো আদর্শের দাস সে হতে পারে না, অথবা কোনো ধরনের কোনো প্রবৃত্তির দাসও সে হতে পারে না। যে গণমাধ্যম এই ক্ষেত্রে যত বেশি পেশাদারিত্ব বজায় রাখে, সেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তত বেশি আকার ধারণ করে। আমরা সমসাময়িক কালের পৃথিবীব্যাপী বিখ্যাত গণমাধ্যমগুলির দিকে যদি আমরা তাকাই, তার প্রধান শক্তি হচ্ছে তার বস্তুনিষ্ঠতা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তি সই হবে। জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, যে কোনো মূল্যে বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বিশেষজ্ঞ এবং সৎ লোকদের কাজে লাগানোর নির্দেশনাও দিয়েছেন তিনি। বিমানে দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমান আর লোকসান করবে না। প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। যাত্রী ভোগান্তি নিরসনে পরামর্শও দিয়েছেন তিনি। 2-3 মাসের মধ্যে কক্সবাজার এয়ারপোর্টে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানিয়ে তিনি বলেন, বছর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনালের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এক্সপার্টিস ওই রানওয়েটা জনক বা রাষ্ট্রের এই 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। এট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। এটাকে লাভজনক করতে হবে। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। সাইন করতে হলে বোর্ড ফর্ম করতে হবে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের বিরোধী দলীয় নেতা বলেন, মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালিত হোক, এটা তিনি চান না। দেশ পরিচালিত হবে মেধাকে প্রাধান্য দিয়ে, যা জুলাই আন্দোলনের অন্যতম দাবি। এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের ঘটনাটি দুঃখজনক। ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। যে দলেরই রক্ত ঝরুক তা দুঃখজনক। মানুষ হওয়ার আঙিনায় কেউ অমানুষের কাজ করবে তা মেনে নেওয়া যায় না, এর নিন্দা জানান তিনি। এ বিষয়ে সোচ্চার থাকবেন বলে জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের চিকিৎসা খাতে সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করতে চায় ভারত। পাশাপাশি বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্য সেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে সুসংগঠিত করতে এবং ভারতে বিশেষায়িত চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ফেরাতে দুই দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন ব্যবস্থা সহ বিমান ভাড়ায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। And the future of healthcare, we know that today's event also. মাদক নির্মূল করাই বর্তমানে পুলিশের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা পুলিশ লাইন্সে বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার ওপেন হাউস ডে উপলক্ষে অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমানে যে কোনো অপরাধ দমনে পুলিশ অ্যাগ্রেসিভ মুডে আছে দাবি করে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং চাঁদাবাজ সহ সকল অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাই নির্মূলে বিশেষ পরিকল্পনার কথাও জানান মোহাম্মদ সরোয়ার। তিনি বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা চান তিনি। ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের 16তম বার্ষিক সাধারণ সভা হয়েছে রাজধানীতে। ইসলামী ব্যাংক টাওয়ারে এতে সভাপতিত্ব করেন IBCML এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক SM আব্দুল হামিদ এবং মোহাম্মদ আলতাফ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ও CEO আবু সাইদ মোহাম্মদ নাহিদ, কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভার্চুয়ালি যুক্ত হন কোম্পানির অন্যান্য পরিচালক ও শেয়ার হোল্ডাররাও। এ সময় শেয়ার হোল্ডারদের কর্তৃক 2025 সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পৌঁছে দেবে ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। উপবৃত্তির টাকা পেতে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবকরা রেজিস্ট্রেশন করতে পারবেন 7 মে পর্যন্ত। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিভাবক হিসেবে বাবা অথবা মায়ের NID দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট খুলতে হবে। এক্ষেত্রে অ্যাকাউন্টধারীর নাম হিসেবে শিক্ষার্থীর বাবা মায়ের নাম থাকবে। নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শামসুল ইসলাম জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও উপবৃত্তির টাকা অত্যন্ত সফলভাবে বিতরণ করে আসছে নগদ। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে দাবি করে ওই অঞ্চলে ইরানের মাইন স্থাপনকারী ছোট বড় নৌযান দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে চলা জাহাজের ওপর আরোপিত টোল থেকে অর্থ আদায় করেছে ইরান। এমন অবস্থান ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে আগামী রবিবারই শেষ হচ্ছে ইরানে বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ। এতে বর্বর হামলা শুরুর আতঙ্ক শুধু ইরান নয়, গ্রাস করেছে গোটা মধ্যপ্রাচ্যকে। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে জাহাজ জব্দের পাল্টাপাল্টি ঘটনা ঘটিয়েছে ইরান আর যুক্তরাষ্ট্র। এতে ইরানে আকস্মিক হামলার আশঙ্কা কি বাড়ছে? দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বর্ষার অগ্রগতি কতদূর? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ঘটনাবহুল হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হানা দিয়ে 2টি জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এই খবর ছড়িয়ে পড়তেই আবার চড়া জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ব্যারেল প্রতি প্রায় $103 আর $94 ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের তেলের দর। এতে তেল নিয়ে বৈশ্বিক সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। বসে নেই যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী নৌযান দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে ওই প্রণালী পরিষ্কারের কাজ করছে। হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেও দাবি করেন তিনি। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার ডিপসি 1 সপ্তাহ আগে মালয়েশিয়া উপকূল থেকে নিখোঁজ হয়েছিল। অন্য দুটি সেভিন ও ডোরেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে ইরানের বন্দর কেন্দ্রিক অবরোধ অমান্য করায় জাহাজগুলো জব্দ করা হয়েছে। ডোরেনা মার্কিন রণতরীর পাহারায় ভারত মহাসাগরে আছে। ইরানের সামরিক তৎপরতা আর ভাসমান মাইন এড়াতে মার্কিন বাহিনী এখন উন্মুক্ত সাগরে ইরানি জাহাজগুলো লক্ষ্যবস্তু করছে। অবরোধ শুরুর পর এ পর্যন্ত 31টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করার তথ্য নিশ্চিত করেছে সেন্টকম। যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্পষ্ট ঘোষণা না দিলেও ইসরায়েলের একটি গণমাধ্যমের দাবি আগামী রবিবার এর মেয়াদ শেষ হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN বলেছে, তেল আবিবকে এ ধরনের বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া বিবৃতিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে বলায় ইসরায়েলের এমন দাবি আরও জোরালো হচ্ছে। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানকে তাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। পাল্টাপাল্টি পদক্ষেপে দিন দিন বাড়তে থাকা উত্তেজনা আর যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তিকে জবাব দিতে IRGC আর এর সহযোগী সশস্ত্র স্বেচ্ছাসেবীরা এমন প্রস্তুতি নিয়েছে যে শত্রুপক্ষের কল্পনারও বাইরে। এদিকে অনিশ্চয়তার ঘেরাটোপে থাকা ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা সচল করতে কূটনৈতিক চেষ্টা জারি রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইসলামাবাদে মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বাকেরের সাথে কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এমন অবস্থায় শান্তি আলোচনা স্থবির হওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ইরান শান্তি চুক্তিতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের বাধা ও হুমকির মুখে বৈঠক হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জাতিসংঘে জমা দিয়েছে ইরান। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, ইরানে হামলা চালাতে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় 5টি দেশের ভূখণ্ড ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। অভিযোগপত্রটি জমা দিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। এ প্রসঙ্গে প্রতিবেশী হিসেবে বন্ধুসুলভ আচরণ করতে ওই 5 দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্বালানি সংকট মোকাবেলায় দুদল মিলে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। সংসদের নবযাত্রা স্বাগত জানিয়ে বললেন ডাক্তার শফিক। জ্বালানি তেল সংকটে বাস ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা। ট্রেন ও লঞ্চের সিদ্ধান্ত পরে পাম্পগুলোতে ভোগান্তি চলছে। কমছেই না হামের দাপট, আরো 5 জনের মৃত্যু। মায়েদের বুকের দুধ খাওয়ানোর অনীহায় পুষ্টির অভাবে শিশুরা আক্রান্ত, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে বিএনপির সব ও স্বতন্ত্র প্রার্থী সুলতানার মনোনয়ন বৈধ। আপিল করবেন এনসিপির মনিরা শারমিন।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।